সুপ্রিয় শিক্ষার্থী সকলকেই অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত। শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা প্রথম পত্র পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ। আজকের এই আলোচনাটি সম্পন্ন হলে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আমাদের আজকের শিখন ফল যা হবে সেগুলো হচ্ছে অম্লমান ও অম্লমানের পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারবো, অম্লীয় মাটি ও ক্ষারীয় মাটির বিভিন্ন সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, আমরা কিভাবে অম্লীয় মাটি বা ক্ষারীয় মাটি সংশোধন করতে হয় সে বিষয়টি সম্পর্কে জানতে পারবো। এছাড়াও আমরা আজকে আরো যে বিষয়গুলো জানার চেষ্টা করব সেটি হচ্ছে মাটির বুনট রূপান্তরের যে পদ্ধতিগুলো রয়েছে, মাটির বুনটের শ্রেণী বিভাগ, মাটির বুনটের গুরুত্ব এবং সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বোর্ডের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, চলে আসে আমাদের আজকের মূল আলোচনায়। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমাদের এই যে ভূপৃষ্ঠ বা এই যে পৃথিবী, এই পৃথিবী সৃষ্টি হয়েছে অনেক দিন কাল অতিক্রম করার মাধ্যমে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমাদের এই যে ভূপৃষ্ঠে বিভিন্ন যে তার নরম স্তর রয়েছে, এই নরম স্তরে বিভিন্ন গাছপালা জন্মে, পাহাড় পর্বত ইত্যাদি বিভিন্ন কিছু রয়েছে। বিভিন্ন কালের প্রবাহে এগুলো ভেঙে যেয়ে বা এগুলো আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে নদী নালা ইত্যাদি বিভিন্ন কিছুর সৃষ্টি হয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে মাটি সৃষ্টি হয়েছে, যে কারণে আমরা মাটির সংজ্ঞা হিসেবে বলতে পারি ভূপৃষ্ঠের উপরের নরম স্তর যেখানে গাছপালা জন্মে, পাহাড় পর্বত নদী নালা অবস্থিত, তাকে মাটি বলে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা এই মাটি পেলেও সবগুলো মাটিতেই কিন্তু এক ধরনের ফসল ফলে না। কেননা আমাদের পৃথিবীর এক এক অঞ্চলের মাটির ধরন এক এক রকম। সেটি হতে পারে তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সেটি হতে পারে তার বিভিন্ন পুষ্টি উপাদানের গুণাবলীর উপর ভিত্তি করে, তার পুষ্টি উপাদানের দ্রবণীয়তার উপর ভিত্তি করে, যে কারণেই বলা হয়েছে সকল মাটিতে ফসল ভালো হয় না। সাধারণত মাটির অম্লত্ব ও ক্ষারত্বের উপর নির্ভর করে কোন ফসল অম্লীয় মাটিতে ভালো হবে, আবার কোন ফসল ক্ষারীয় মাটিতে ভালো হবে। সাধারণত নিরপেক্ষ মাটিতে অধিকাংশ ফসল ভালো হয়ে থাকে। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা এবার একটু জানার চেষ্টা করব অম্লমান সম্পর্কে। অর্থাৎ অম্লমান বলতে আমরা যেটিকে বলছি যে অম্লের অবস্থা। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, অম্লমান এটি হচ্ছে কিন্তু একটি মাটির রাসায়নিক ধর্ম। খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ এই অম্লমান মাটির রাসায়নিক ধর্ম এবং এই অম্লমানটি কি হচ্ছে দেখো, কোনো মাটি অম্লীয় বা ক্ষারীয় বা নিরপেক্ষ তা অম্লমান দ্বারা বোঝা যায়। অর্থাৎ কোন মাটিতে আমরা যদি ফসল উৎপাদন করতে চাই, কোনো মাটিতে যদি আমরা ফসল উৎপাদন করতে চাই, তাহলে সেই মাটিতে আমরা মাটিটা কেমন ধরনের মাটি, সেটি অম্লীয় মাটি, ক্ষারীয় মাটি নাকি নিরপেক্ষ মাটি, আমরা সেই বিষয়টি জানতে পারবো অম্লমানের মাধ্যমে। তাহলে আমরা অম্লমানের সংজ্ঞা হিসেবে কি বলছি, খেয়াল করে দেখো, মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে। শিক্ষার্থীরা, অম্লমানের যদি আমরা সংকেতটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, অর্থাৎ আমরা অম্লমানকে পিএইচ, পাওয়ার অফ হাইড্রোজেন বা হাইড্রোজেনের শক্তি মাত্রা বলা হয়েছে, সমান -log(H+) অর্থাৎ এই সংকেতটির মাধ্যমে তার আয়নিত অবস্থা বোঝা যাচ্ছে। আমরা যদি এই সূত্র থেকে কিন্তু আমরা সেই সংজ্ঞাটি লিখতে পারবো। কিভাবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে অম্লমান বা পিএইচ বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এই অম্লমানের একক হচ্ছে গ্রাম পার লিটার। এই
অম্লমানের যে কথাটা আমি একটু আগেই বলছিলাম যে এটি কিন্তু একটি গ্রিক শব্দ। অম্লমানের এই পিএইচ শব্দটি একটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ এটি পিএইচ শব্দটি এসেছে পন্ডাস থেকে। এই পি শব্দটি এসেছে পন্ডাস থেকে, যার অর্থ ওজন, এবং এইচ প্লাস অর্থাৎ হাইড্রোজেন, এটি হচ্ছে কি একটি হাইড্রোজেন আয়ন। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা কি বলতে পারি, অর্থাৎ পিএইচ বলতে হাইড্রোজেন আয়নের ওজন বা ঘনত্ব বা পরিমাণকে বোঝায়। খেয়াল করে দেখো, অম্লমানের সাধারণত এটি তার সারণী অনুযায়ী, অম্লমান তার সারণী অনুযায়ী সাধারণত মাটির অম্লমান 0 থেকে 14 পর্যন্ত প্রকাশ করা যায়। একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে অম্লমানকে আমরা সাধারণত 0 থেকে 14 পর্যন্ত প্রকাশ করে থাকতে পারি। এবার আমরা দেখব অম্লমানের শ্রেণী বিভাগ। শিক্ষার্থীরা আমরা একটু আগেই দেখে এসেছি অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ। অম্লমান অনুসারে আমরা মাটিকে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। তার মাঝে একটি হচ্ছে অম্লীয় মাটি, নিরপেক্ষ বা প্রশম মাটি এবং ক্ষারীয় মাটি। আমরা যদি এর অম্লমানটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যদি সুনির্দিষ্টকৃত মানের কথা বলা হয় তাহলে অম্লীয় মাটি হচ্ছে 0 থেকে 6.5 পর্যন্ত, নিরপেক্ষ মাটি হচ্ছে 6.6 থেকে 7.3 পর্যন্ত এবং ক্ষারীয় মাটি হচ্ছে 7.4 থেকে 14 পর্যন্ত। এখন কথা হতে পারে অনেক সময় শিক্ষার্থীরা বলে, স্যার আমার এটি মনে রাখা একটু কষ্টকর হয়ে যায়। তাহলে তুমি কি করতে পারো, অম্লীয় মাটিকে বলতে পারো 7-এর কম, নিরপেক্ষ বা প্রশম মাটিকে বলতে পারো 7-এর সমান এবং ক্ষারীয় মাটিকে বলতে পারো 7-এর উপরে বা 7-এর চেয়ে বেশি। আমরা এই পাশে দেখো, এই পাশে দেখানো হয়েছে, আরো আমরা সংক্ষিপ্ত ভাবে এটাকে আমরা লিখতে পারি। তাহলে এবার আমরা একটু দেখব, এই যে আমরা যে সাধারণত সারণীর কথা বলছিলাম বা আমরা এই যে পিএইচ যে স্কেলটির কথা বলছিলাম, সেই স্কেলটি কেমন ধরনের হয়ে থাকে। সাধারণত দেখো, এটা আমরা 2 ধরনের স্কেল দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে যে সাধারণত এই স্কেল থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় করা হয়ে থাকে। সেজন্যই আমি তোমাদেরকে এই দুটি স্কেলের ছবি দিয়ে দেখিয়েছি, যেখান থেকে তোমরা সহজেই যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে তোমরা অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ এই 3টি অবস্থান খুব ভালোভাবেই কিন্তু তোমরা দেখতে পারবে। এবার আমরা একটু জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, কোন দ্রবণের অম্লত্বের জন্য হাইড্রোজেন আয়নের সক্রিয়তা দায়ী। খুব গুরুত্বপূর্ণ কথা, কি বলছে, দ্রবণের অম্লত্বের জন্য হাইড্রোজেন আয়নের সক্রিয়তা দায়ী এবং ক্ষারত্বের জন্য হাইড্রক্সিল আয়নের সক্রিয়তা দায়ী। অর্থাৎ আমরা যদি একটু বলার চেষ্টা করি বা বলি যে সাধারণত পানির অণুকে যদি আয়নিত করা হয়ে থাকে তাহলে আমরা হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন পেয়ে থাকি। সেই হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন সাধারণত অম্লীয় অংশের সাথে তার সম্পর্কটা অনেক ভালো হয়ে থাকে, সহজে সে মিশ্রিত হতে পারে, এবং হাইড্রক্সিল আয়ন সে ক্ষারীয় অংশের সাথে সহজেই সে মিশ্রিত হতে পারে। কিন্তু মাটিতে যদি হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নের পরিমাণ সমান হয় তবে সেই মাটি নিরপেক্ষ বিক্রিয়া প্রদর্শন করে। শিক্ষার্থী এবার আমরা একটু দেখব মাটির অম্লত্ব সম্পর্কে। আমরা একটু সংজ্ঞা দেখতে চাই। সংজ্ঞা হিসেবে কি বলা হয়েছে, বলা হয়েছে মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব হাইড্রক্সিল আয়নের ঘনত্বের চেয়ে বেশি হলে মাটি অম্ল হয়। অর্থাৎ সেই যে আমরা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের কথা বলছিলাম, যদি মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি হয় কিসের চেয়ে, হাইড্রক্সিল আয়নের চেয়ে, তবে আমরা তাকে বলবো অম্লীয় মাটি বা অম্ল মাটি। সাধারণত খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, কোন মাটির অম্লমান 7 এর নিচে নেমে এলে উক্ত মাটিতে অম্লত্ব দেখা যায়। হাইড্রোজেন আয়নের ঘনত্ব বাড়লে অম্লমান কমে যায়। খেয়াল করে দেখো যে সাধারণত অম্লমান যদি 7 এর নিচে নেমে আসে তাহলে আমরা অম্লত্ব দেখতে পাই, এবং হাইড্রোজেন আয়নের ঘনত্ব যত কমতে থাকবে, হাইড্রোজেন আয়নের পরিমাণ যত কমতে থাকবে মৃত্তিকা দ্রবণে, তার অম্লমানের পরিমাণ তত বেশি কমতে থাকবে। এই লাইনটি আমাদের খুব ভালোভাবে মনে রাখা দরকার এবং এটি আমাদের একটু বুঝে রাখা দরকার, কেননা এই লাইন থেকেই
একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে। যাই হোক শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব মাটির অম্লমান। যে মাটির অম্লমান 7-এর চেয়ে যত কম সে মাটির অম্লত্ব তত বেশি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, মাটিতে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা মাটির অম্লতার তীব্রতার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ মাটিতে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই পুষ্টি উপাদানগুলো মাটিতে কি পরিমাণে মিশ্রিত হতে পারছে, অর্থাৎ মাটিতে পুষ্টি উপাদানগুলো কতটুকু পরিমাণ পাওয়া যাচ্ছে। হয়তোবা তোমরা শিক্ষার্থীরা জানো যে সাধারণত উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পরিমাণ রয়েছে কয়টি? 17টি। এর মধ্যে 3টি পুষ্টি উপাদান উদ্ভিদ প্রকৃতি থেকে সংগ্রহ করে থাকে, আর 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ মৃত্তিকা থেকে সংগ্রহ করে থাকে। তাহলে এই মৃত্তিকা দ্রবণে পুষ্টি উপাদানের সহজলভ্যতার সাথে কিসের সাথে সম্পর্কযুক্ত? মাটির অম্লতার সাথে তার গভীরভাবে সম্পর্ক রয়েছে। সাধারণত বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মৃত্তিকা বেশ অম্লীয়। শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখব এই অম্লীয় মাটির বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। খেয়াল করে দেখো, মাটির অম্লমান সাধারণত pH 7-এর কম হবে। অম্লতা বৃদ্ধির সাথে সাথে মাটিতে অণুজীবের কার্যাবলী কমে যাবে। অম্লীয় মাটিতে ছত্রাকের কার্যাবলী বেড়ে যাবে। জৈব পদার্থ সহজে পচে না। মাটির অম্লত্ব বৃদ্ধির সাথে সাথে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের প্রাপ্তি কমতে থাকে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, অম্ল মাটিতে সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের প্রাপ্যতা কমে যায়। অম্ল মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেড়ে বিষাক্ততা দেখা দেয়। এ মাটিতে চুন প্রয়োগ ছাড়া সাধারণত ফসল উৎপাদন করা যায় না। খেয়াল করে দেখো, অম্ল সহনশীল ফসল যেমন চা, কফি, আনারস, কমলা লেবু ইত্যাদি, অর্থাৎ এই ফসলগুলো অম্লীয় মাটিতে ভালো হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো তোমাদের জন্য আমি একটু সহজ ভাষায় সহজভাবে লেখার চেষ্টা করেছি, যেন তোমরা খুব সহজে এগুলোকে মনে রাখতে পারো। শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব ক্ষারীয় মাটি সম্পর্কে। খেয়াল করে দেখো, আমরা ক্ষারীয় মাটিতে আমরা অম্লীয় মাটির প্রেক্ষাপটে বলেছিলাম হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হবে কিসের তুলনায়? হাইড্রক্সিল আয়নের তুলনায়। ঠিক বিপরীতভাবে ক্ষারীয় মাটির প্রেক্ষাপটে বলা হচ্ছে হাইড্রক্সিল আয়নের পরিমাণ বেশি হবে কিসের তুলনায়? হাইড্রোজেন আয়নের তুলনায়। সেই কথাটিকেই যদি আমরা একটু বলতে পারি তাহলে ক্ষারীয় মাটির সংজ্ঞা হয়ে যাবে। শিক্ষার্থী খেয়াল করে দেখো, মাটির অম্লমান সাধারণত pH 7-এর বেশি হবে, তবে আমরা সেই মাটিকে ক্ষারীয় মাটি বলবো। এবং সাধারণত হাইড্রক্সিল আয়নের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে মাটির অম্লমান বাড়তে থাকে। খেয়াল করে দেখো শিক্ষার্থী, সাধারণত যে মাটির অম্লমান 7-এর চেয়ে যত বেশি সে মাটির ক্ষারত্ব তত বেশি। সাধারণত যে মাটির অম্লমান 7-এর চেয়ে যত বেশি সে মাটির ক্ষারত্ব তত বেশি। সাধারণত এ ধরনের মাটিতে সোডিয়াম জাতীয় ক্ষারীয় উপাদানের পরিমাণ বেশি থাকে বলে মাটি ক্ষারীয় হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, বহু নির্বাচনী প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোডিয়াম জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে বলে মাটি ক্ষারীয় হয়ে থাকে। এবার আমরা একটু দেখব ক্ষারীয় মাটির বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সাধারণত ক্ষারীয় মাটির অম্লমান বা pH 7-এর চেয়ে বেশি হয়ে থাকে। এ মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর পরিমাণ বেশি থাকে। ক্ষারীয় মাটিতে সাধারণত তামা ও দস্তার অভাব দেখা দেয়। সাধারণত বিনিময়ক্ষম সোডিয়ামের পরিমাণ 15 এর বেশি থাকে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সাধারণত সোডিয়াম বেশি থাকায় মাটি বিষাক্ত হয়ে থাকে। আয়রন, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজের দ্রবণীয়তা কমে যায়। সাধারণত অণুজীবের কার্যাবলী বেড়ে যায়। জৈব পদার্থ সহজে পচে না বা বিয়োজিত হয় না। মাটিতে ফসফরাসের সহজলভ্যতা কমে যায়। কর্দমকণা ও জৈব পদার্থের পরিমাণ কম থাকে। ক্ষারীয় মাটিতে নারিকেল, সুপারি, খেজুর, তাল, ডাল ইত্যাদি ফসল ভালো জন্মে থাকে। তাহলে শিক্ষার্থীরা চলে আসে আমাদের আজকের আলোচনার পরের যে অংশটি, সেটি হচ্ছে মাটি সংশোধন। মাটি সংশোধন জিনিসটি কি
শিক্ষার্থীরা, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত অম্লমান সম্পর্কে জানলাম, আমরা অম্লীয় মাটি সম্পর্কে জানলাম, ক্ষারীয় মাটি সম্পর্কে জানলাম। এই যে অম্লমান বা অম্লীয় মাটি বা ক্ষারীয় মাটি, এই মাটিতে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফসলটি উৎপাদন করতে পারবো না। তাহলে আমার কাঙ্ক্ষিত ফসলটি উৎপাদন করতে গেলে আমাকে কি করতে হবে? অবশ্যই মাটি সংশোধন করতে হবে। আমি সেই কথাটিই বলছি। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যদি মাটির সংশোধনের সংজ্ঞাটি আমরা দেখার চেষ্টা করি, কি বলা হয়েছে? মাটির বুনট, সংযুক্তি, তাপমাত্রা, অম্লমান ইত্যাদির উপর ভিত্তি করে মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলী অক্ষুণ্ণ রেখে চাষযোগ্য ও ফসল উৎপাদনযোগ্য মাটিতে রূপান্তর করাকে মাটি সংশোধন বলে। অর্থাৎ এই বিষয়গুলোর প্রেক্ষাপট থেকে আমরা মাটিকে চাষযোগ্য মাটিতে রূপান্তর করতে পারি। শিক্ষার্থীরা, আমরা এই যে মাটি সংশোধনের কথা বলছি, আমরা কেন মাটি সংশোধন করব বা মাটি সংশোধন করে আমার প্রয়োজনটি কি? খেয়াল করে দেখো, আমরা যেটিকে বলা হচ্ছে মাটি সংশোধনের গুরুত্ব। শিক্ষার্থীরা, মাটি সংশোধনের গুরুত্ব বলতে গেলে যে অংশগুলো এসে থাকে তার মাঝে রয়েছে মাটির বুনট ও সংযুক্তি গাছের উপযোগী হয়, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির বায়ু চলাচল ক্ষমতা বাড়ে, মাটির পুষ্টি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, লবণাক্ততা দূর হয়, মাটির বিষাক্ততা দূর হয়। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত একটু দেখলাম যে মাটি সংশোধন করে আসলে আমাদের কি কি লাভ হতে পারে। এবার আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করব যে আমরা আলোচনার যে মুখ্য দুটি অংশ ছিল, অর্থাৎ অম্লীয় মাটি এবং ক্ষারীয় মাটি, এই মাটি দুটি কিভাবে সংশোধন করা যেতে পারে। আমরা প্রথমেই দেখি অম্লীয় মাটির সংশোধন প্রক্রিয়া। আমরা এখানে বেশ কিছু পয়েন্টস দেখতে পাচ্ছি, যে পয়েন্টসগুলোর মাধ্যমে আমরা মাটি সংশোধন করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, প্রথমেই বলা হয়েছে চুন ব্যবহার করে। অর্থাৎ যেহেতু অম্লীয় মাটিতে অম্লের পরিমাণ বেশি থাকে, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে, সেখানে যদি আমরা চুন ব্যবহার করি তাহলে খুব সহজেই চুন মাটিতে যে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন রয়েছে একে বিয়োজিত করে নিরপেক্ষ মাটিতে রূপান্তর করতে পারবে। জৈব সার ব্যবহার করে, সাধারণত জৈব সারের সকল ধরনের পুষ্টি উপাদানের পরিমাণ একটা নির্দিষ্ট অনুপাতে থাকে, সেক্ষেত্রে আমরা জৈব সার ব্যবহার করার মাধ্যমেও মাটিকে নিরপেক্ষ মাটিতে রূপান্তর করতে পারি। কিভাবে? জৈব সার ব্যবহার করলে মাটিতে যে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন রয়েছে সেই অতিরিক্ত হাইড্রোজেন আয়ন জৈব পদার্থের সাথে বিয়োজিত হয়ে গ্যাস আকারে প্রকৃতিতে চলে যাবে এবং মাটিটা নিরপেক্ষ মাটিতে রূপান্তরিত হবে। সবুজ সার ব্যবহার করে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, সবুজ সার অর্থাৎ আমরা হেলেঞ্চা, ধয়েঞ্চা, মালঞ্চ এই জাতীয় উদ্ভিদগুলোর কথা বলছি। এই উদ্ভিদগুলোতে সাধারণত নাইট্রোজেনের পরিমাণটা বেশি থেকে থাকে। এই নাইট্রোজেনের পরিমাণ যে বেশি থেকে থাকে, সেই নাইট্রোজেন কি করে থাকে, মাটিতে অতিরিক্ত যে হাইড্রোজেন আয়ন রয়েছে এর সাথে বিয়োজিত হয়ে এটি গ্যাস আকারে প্রকৃতিতে চলে যায় এবং মাটিকে নিরপেক্ষ মাটিতে রূপান্তর করে থাকে। সেচের পানির মান উন্নয়ন করে, সাধারণত কম গভীরতার সেচের পানি ব্যবহার না করে যদি বেশি গভীরতা থেকে সেচের পানি ব্যবহার করা হয়, তাহলে অতিরিক্ত সেচের পানি ব্যবহার করার কারণে মাটিতে যে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন রয়েছে সেটি সেচের পানির সাথে মিশ্রিত হয়ে সাধারণত জমি থেকে চলে যেতে পারে এবং এর মাধ্যমে আমরা নিরপেক্ষ মাটিতে রূপান্তর করতে পারি। সুষম সার ব্যবহার করে। শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, মাটিতে যে সার যতটুকু পরিমাণে প্রয়োজন আমরা যদি ততটুকু পরিমাণ সার ব্যবহার করতে পারি, তাহলে আমার মাটি কোনোভাবেই বিষক্রিয়া বা বিষাক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এই কারণে আমরা বলতে পারি যে সাধারণত সুষম সার ব্যবহার করার মাধ্যমে আমরা মাটিকে খুব সহজেই নিরপেক্ষ মাটিতে রূপান্তর করতে পারি। কাঠের ছাই ব্যবহার করে। কাঠের ছাই তোমার ফসফরাস এই জাতীয় উপাদানগুলো রয়েছে, এরা খুব সহজে মৃত্তিকা দ্রবণে যে হাইড্রোজেন আয়ন রয়েছে একে বিয়োজিত করতে পারে। এবার আমরা একটু দেখব কিভাবে ক্ষারীয় মাটি সংশোধন করা যায়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু সহজ ভাষায় আমি একটু যদি বলতে চেষ্টা করি, সেটি হচ্ছে অম্লীয় মাটি সংশোধনের যে পদ্ধতিগুলো আমরা দেখেছি, ক্ষারীয় মাটি সংশোধনের ঠিক পয়েন্টসগুলো প্রায় কাছাকাছি একই রকম, দু একটি পয়েন্ট শুধু আলাদা। অর্থাৎ
এই উপাদানগুলো ব্যবহার করার মাধ্যমেই আমরা ক্ষারীয় মাটিকেও সংশোধন করতে পারি। অর্থাৎ আমরা একটু যদি দেখি, প্রথম পয়েন্টসটা একটু চেঞ্জ রয়েছে, সেটি হচ্ছে কি বলা হচ্ছে, গন্ধক ব্যবহার করে জিঙ্ক সালফেট, গন্ধক বা জিঙ্ক সালফেট ব্যবহার করার পরে জিঙ্ক সালফেট মৃত্তিকা দ্রবণে যে অতিরিক্ত হাইড্রোক্সিল আয়ন রয়েছে এর সাথে বিয়োজিত হয়ে সাধারণত কি করবে, এটাকে নিরপেক্ষ মাটিতে রূপান্তর করতে সহযোগিতা করবে। পরবর্তী যে পয়েন্টসগুলোর কথা বলা হয়েছে, যেমন জৈব সার ব্যবহার করে, চিটাগুড় বা মোলাসেস ব্যবহার করে, লবণাক্ততা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন, রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যে এই পয়েন্টসগুলোর প্রেক্ষাপটে দেখি, অর্থাৎ অম্লীয় মাটির প্রেক্ষাপটে যে কথাগুলো বলা হয়েছে, আমরা ক্ষারীয় মাটির সংশোধনের প্রেক্ষাপটেও ঠিক একই ধরনের কথাই বলতে পারি, এবং এর মাধ্যমে সাধারণত আমরা খুব সহজেই মাটি সংশোধন করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এবার আজকের আলোচনার যে পরের যে অংশটি রয়েছে, আমরা সেই অংশটি সম্পর্কে এখন একটু কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে মাটির বুনট। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা যে চারপাশে যে মাটিগুলো দেখতে পাই, এই মাটিগুলোকে বা এটি কিন্তু একত্র অবস্থায় থাকে না। আমরা খুব সহজে যদি আমি একটু বলি যে তুমি একটি কাঁচের গ্লাস নাও, সেই কাঁচের গ্লাসে বাইরে থেকে এক মুষ্টি মাটি নিয়ে যদি তুমি সেই কাঁচের গ্লাসে একটু গুলিয়ে রাখো, পরবর্তীতে সেটাকে তোমরা একটা স্থির জায়গায় রেখে দেই এবং বেশ কয়েক ঘন্টা পর আমরা উপরের পানিটা ফেলে দিয়ে আমরা নিচের যে অংশটি রয়েছে সেটিকে যদি আমরা একটা সাদা কাগজের উপর বিছিয়ে দিই, তাহলে আমরা খুব সহজেই এবং আতশী কাঁচ দিয়ে দেখার চেষ্টা করি, তা আমরা বিভিন্ন ধরনের আমরা কণা দেখতে পাবো। কিছু কণা বড়, কিছু কণা ছোট, কিছু কণা মাঝারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে কণাগুলো রয়েছে, এই কণাগুলো কিন্তু এক একটি মাটির কণা। এই সবগুলো কণাকে একত্র করেই কিন্তু বুনট তৈরি হয়েছে। যে জন্য খেয়াল করে দেখো, সংজ্ঞায় বলা হয়েছে মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে মাটির বুনট বলে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সাধারণত কি বলা হয়েছে, মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতা। অর্থাৎ এই যে প্রত্যেকটি কণা, একটি কণার সাথে আরেকটি কণার মাঝের যে সম্পর্ক, যদি কণাগুলোর আকার বড় হয়ে থাকে তাহলে তার স্পেসটা বেশি থাকবে, যদি কণার আকারটি ছোট হয়ে থাকে তার স্পেসটি কম থাকবে। এই যে বিষয়টি বা এই যে প্রেক্ষাপটটি, এইটির উপর ভিত্তি করেই, অর্থাৎ ভিত্তি করে সমগ্র অংশটাকে আমরা একত্রে বলে থাকি মাটির বুনট। অনেকের ক্ষেত্রে অনেক সময় হয়তো তোমার কাছে এই সংজ্ঞাটি কঠিন মনে হতে পারে, সেজন্য এক কথায় এই সংজ্ঞাটিকে কি বলা যায়, খেয়াল করে দেখো, সাধারণত বালিকণা, পলিকণা ও কর্দম কণার আনুপাতিক হারকে মাটির বুনট বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই যে মাটির বুনটের কথা বলছি, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। কি বলা হয়েছে, আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র উভয় পদ্ধতিতেই মৃত্তিকার বা মাটির একক কণার আকারের ভিত্তিতে আমরা মাটিকে মোট 12টি ভাগে ভাগ করা যায়। খুব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। আমরা এখন একটি শ্রেণী বিভাগ দেখার চেষ্টা করব, যেটি যুক্তরাষ্ট্র পদ্ধতিতে বা মাটির একক কণার ওজনের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাটির বুনটের শ্রেণী বিভাগ। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখো যে এই পাশে বলা হয়েছে সাধারণ নাম, বুনট দল এবং মাটির বুনট। সাধারণ নাম হিসেবে আমরা কি পেয়েছি, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এটি আমরা সবাই জানি, অর্থাৎ মাটিকে মোট 3 ভাগে ভাগ করা যায়, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। বেলে মাটির কণার আকারগুলো একটু বড় ধরনের হয়ে থাকে, যেটাকে আমরা স্থূল বুনট বলে থাকি। খেয়াল করো, দোআঁশ মাটির কণার আকারটি এটি হচ্ছে মাঝারি ধরনের হয়ে থাকে। এটি আবার কি হয়ে থাকে, সেই স্থূল বুনটের পরের যে অবস্থাটা, অর্থাৎ মাঝারি স্থূল বুনট, মাঝারি বুনট এবং মাঝারি সূক্ষ্ম বুনট, এই 3টে অবস্থায় আমরা পেয়ে থাকি। এবং এঁটেল মাটির কণার আকারগুলো সবচেয়ে ছোট ধরনের, যেটিকে আমরা বলছি সূক্ষ্ম বুনট, অর্থাৎ খুব ছোট ছোট পুর স্পেস সমৃদ্ধ। খেয়াল করে দেখো, এখন এই যে বুনট অংশগুলো যেটি 12টি ভাবে
ভাগে যে আমরা এটিকে বিভক্ত করেছি, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। কি বলা হয়েছে দেখো, বেলে মাটির রয়েছে বেলে, দোআঁশ বেলে। দোআঁশ মাটিতে রয়েছে মাঝারি স্থূল বুনোটে 1টি বেলে দোআঁশ, মাঝারি বুনোটে 3টি দোআঁশ, পলি দোআঁশ, পলি। মাঝারি সূক্ষ্ম বুনোটে রয়েছে 3টি বেলে এঁটেল দোআঁশ, পলি এঁটেল দোআঁশ এবং এঁটেল দোআঁশ। সবশেষে এঁটেল মাটিতে রয়েছে 3টি বেলে এঁটেল, পলি এঁটেল এবং এঁটেল। তাহলে আমরা এর মাধ্যমে দেখতে পারলাম যে মাটির বুনট গুলোকে আমরা কি কি ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে মাটির বুনটের গুরুত্বটা কি কি রয়েছে বা মাটির বুনটের কি কি গুরুত্ব হতে পারে। খেয়াল করে দেখো শিক্ষার্থী, সাধারণত মৃত্তিকার শ্রেণীবিভাগ করতে সহযোগিতা করে। সাধারণত কোন মাটিতে কোন ফসল ফলানো যাবে তা নির্ণয় করা যেতে পারে। খেয়াল করে দেখো যে পানি ধারণ ক্ষমতা সম্পর্কে জানা যায়, সেচ প্রদানের পরিমাণ সম্পর্কে জানা যায়, সার প্রয়োগের পরিমাণ সম্পর্কে জানা যায়, মাটির বুনটের মাধ্যমে মাটির বয়স জানা যায়, ভূমি কর্ষণের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানা যায়, মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা সম্পর্কে জানা যায়। মাটির বুনট রূপান্তর, আমরা মাটির বুনটের পরে রূপান্তরকরণ, অর্থাৎ আমরা এই যে বেলে মাটি, দোআঁশ মাটি বা এঁটেল মাটির কথা বলছি, আমাদের এই বাংলাদেশের কথাই যদি আমরা ধরি যে আমাদের বাংলাদেশের কোনো এক অংশের মাটি হয়তো বা দোআঁশ মাটি, কোনো অংশের মাটি এঁটেল মাটি, কোনো অংশের মাটি বেলে মাটি। তাহলে বেলে মাটি অংশের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সব ধরনের ফসল উৎপাদন করতে পারবেন না। তারা শুধুমাত্র তাদের জন্য যে সব নির্দিষ্ট কিছু ফসল রয়েছে সেই ফসলটি তারা উৎপাদন করতে পারবে। এই কারণে তাদের কি করা প্রয়োজন, সেই বেলে মাটিটাকে দোআঁশ মাটিতে রূপান্তর করা প্রয়োজন। অথবা এঁটেল মাটির যে অংশটি রয়েছে তারা কিন্তু শুধুমাত্র তারা দোআঁশ মাটিতে যে ফসলগুলো উৎপাদিত হয়েছে সেই ফসলগুলো উৎপাদন করতে পারবেন না। যেমন একটি সাধারণ ভাষা যে কথাটি বলা যেতে পারে, আমরা সাধারণত যে বিষয়টি জেনে থাকি সেটি হচ্ছে দোআঁশ মাটিতে সাধারণত সকল ধরনের ফসলে ভালোভাবে উৎপাদন করা যায়। যে কারণে আমরা এখানে মাটির বুনট রূপান্তরকরণের কথা বলছি। কি বলা হয়েছে দেখো, দোআঁশ মাটি ফসল উৎপাদনের উপযোগী হওয়ায় বেলে ও এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করে ফসল চাষের উপযোগী করা হয়। আমরা এখানে দুটি পদ্ধতির কথা বলছি, একটি হচ্ছে বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরকরণ এবং অপরটি হচ্ছে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরকরণ। আমরা প্রথমে একটু দেখি বেলে মাটিকে কিভাবে দোআঁশ মাটিতে রূপান্তর করা যায়। এখানে কিছু পয়েন্টস এর কথা বলা হয়েছে শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো। রয়েছে এঁটেল মাটি প্রয়োগ করে, অর্থাৎ বেলে মাটির একটি জমিকে যদি আমরা গভীরভাবে যদি আমরা খনন করে নিয়ে সেখান থেকে আমরা যদি বেলে মাটিটাকে ফেলে দিয়ে আমরা এঁটেল মাটির ওই অংশটা পূরণ করে দিই এবং তখন আমরা যদি কি করে দিই, জমি কর্ষণের ব্যবস্থা করি, তাহলে আমরা সেই অংশটি খুব সহজেই কি হবে, মাটিতে তোমার এই যে বেলে মাটির কণার ফাঁকে ফাঁকে এঁটেল মাটি প্রবেশ করবে, যার ফলে মাটির কণার স্পেস পরিমাণটি কমে যাবে, পানি ধারণ করতে পারবে। এই মাটিটিকে আমরা এই কারণে আমরা এঁটেল মাটি প্রয়োগ করতে পারি। আমরা কি করতে পারি, সবুজ সার ব্যবহার করতে পারি, অর্থাৎ জমিতে হেলেঞ্চা, ধইঞ্চা, মালঞ্চা ইত্যাদি জাতীয় উদ্ভিদ বীজ বপন করার পরে সাধারণত 15 থেকে 20 দিন পর এই গাছটাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমরা কি করতে পারি, ওই জমিতে আমরা খুব সহজেই মাটির কণার ফাঁকে ফাঁকে যদি এই সবুজ সারের যে উপাদানগুলো রয়েছে, হেলেঞ্চা, দইঞ্চা উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো মাটির কণার ফাঁকে ফাঁকে যেতে পারে এবং যেখান থেকে আমরা মাটিকে নিরপেক্ষ মাটিতে রূপান্তর করতে পারি। খামারজাত সার ব্যবহার করতে, খামারজাত অর্থাৎ আমাদের খামারে যে সারগুলো রয়েছে, যেমন পচা গোবর সার বা হচ্ছে খামারের উচ্ছিষ্ট যে অংশগুলো, গবাদি পশুর খাবারের উচ্ছিষ্ট অংশগুলো, তার প্রস্রাব ইত্যাদি উপাদানগুলো যেটি রয়েছে, সেই পচা অংশগুলো যদি আমরা জমিতে ব্যবহার করতে পারি তাহলে এরা কি হতে পারে, সেই যে মাটির কণার ফাঁকে ফাঁকে যে ফাঁকা স্থানটি রয়েছে সেই স্থানে এরা যে সে অংশটিকে এরা খুব সহজেই কি করতে পারে, মাটিকে তার রূপান্তর প্রক্রিয়ার জন্য সহজ করতে পারে। কম্পোস্ট সার ব্যবহার করে, কম্পোস্ট সারের কথা বলা হয়েছে, অর্থাৎ
আমরা যে কথাটি বলছিলাম, মরা পচা ডাল পাতা ইত্যাদি এগুলোকে যদি আমরা দিতে পারি, এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এই পুষ্টি উপাদানগুলো খুব সহজে মাটির সাথে মিশ্রিত হয়ে বেলে মাটির যে সাদাটে ধরনের ভাবটি রয়েছে সেটিকে আস্তে আস্তে রূপান্তর করে কালচে বা দোআঁশ মাটিতে আমরা পরিণত করতে পারবো। একইভাবে বলা হয়েছে কেঁচো সার ব্যবহার করে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটাকে আমরা ভার্মি কম্পোস্ট বলছি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সাধারণত মাটিতে যদি আমরা কেঁচো ছেড়ে দেই, কেঁচোকে কিন্তু প্রাকৃতিক লাঙলও বলা হয়ে থাকে। কেঁচো কি করে থাকে, এরা সাধারণত মাটির এক পাশ দিয়ে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বের হয়ে আসে, অর্থাৎ এরা নিচের উপরের মাটিকে নিচে এবং নিচের মাটিকে উপরে নিয়ে আসে। এইভাবে ক্রমানুগতিক ভাবে তারা মাটিটাকে ওলট পালট করতে থাকে এবং এভাবে খুব সহজেই আমরা এই যে উপাদানগুলো আমরা ব্যবহার করছি, এই উপাদানগুলো খুব সহজে মাটির সাথে মিশ্রিত হয়ে সেটি আস্তে আস্তে দোআঁশ মাটিতে পরিণত হতে পারবে নদীর পলি সমৃদ্ধ পানি দিয়ে। অর্থাৎ আমাদের এখানে প্রচুর পরিমাণ পলি মাটি চলে আসে এবং এই পলি যদি আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি। সবশেষে বলা হয়েছে রোলার যন্ত্র ব্যবহার করা, অর্থাৎ আমরা ক্রমানুগতিক ভাবে যদি মাটিকে যদি আমরা কর্ষণ করতে থাকি, তাহলে আস্তে আস্তে মাটির কণাগুলো আস্তে আস্তে কি হতে পারে, ছোট হয়ে যায়, ভেঙে ভেঙে মাটির কণার স্পেস গুলো বা তার দূরত্ব গুলো কমে যে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা একটু ব্যতিক্রম ভাবে দেখব কিভাবে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করা যায়। এখানে তোমাদের জন্য আমি একটু সহজ ভাষায় বলছি। আমাদের যে পয়েন্টস গুলো আমরা আলোচনা করেছি একটু আগে, দেখো ঠিক একই পয়েন্টস গুলো আমরা এখানে পেয়েছি। প্রথম পয়েন্টসটি শুধু ব্যতিক্রম রয়েছে, বেলে মাটি প্রয়োগ করে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সাধারণত আমরা ওখানে কি করেছিলাম, বেলে মাটির জমি থেকে আমরা বেলে মাটি ফেলে দিয়ে সেখানে এঁটেল মাটিতে আমরা জমিটি চাষ করেছিলাম। ফলে বেলে মাটির কণার ফাঁকে ফাঁকে এঁটেল মাটিগুলো প্রবেশ করে মাটির কণার স্পেস বা দূরত্বটি কি করেছিল, কমিয়ে দিয়েছিল। আর এখানে আমরা কি করব, মাটিতে এঁটেল মাটির জমিতে যেহেতু তার কণার স্পেস পরিমাণটা অত্যন্ত কম, সেজন্য আমরা এই এঁটেল মাটিকে ফেলে দিয়ে আমরা সেখানে বেলে মাটি দিয়ে আমরা জমি চাষ করার ব্যবস্থা করব। তাহলে কি হবে, তার স্পেস পরিমাণটি বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে খুব কম্প্যাক্ট বা জমানো অবস্থায় ছিল সেখান থেকে আস্তে আস্তে একটু সে ফাঁকা হওয়ার সুযোগ পাবে, যে কারণে আমরা বেলে মাটি ব্যবহার করব। পরের যে কথাগুলো বলা হয়েছে, সবুজ সার ব্যবহার করার কথা, খামারজাত সার ব্যবহার করার কথা, কম্পোস্ট সার ব্যবহার করার কথা, কেঁচো সার ব্যবহার করার কথা, গভীরভাবে কর্ষণ, পানি নিষ্কাশন, পলি সমৃদ্ধ পানি দ্বারা সেচ দিয়ে, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে এসেছি। সেজন্য আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলছি না, আমরা পরের অংশে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এবার একটু দেখব যে আমাদের এই পরিচ্ছেদ থেকে বিভিন্ন বোর্ডে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ। এই পরিচ্ছেদ থেকে সাধারণত 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। খেয়াল করে দেখো, মৃত্তিকা বুনট কি, যেটি আমরা জেনে এসেছি। জীবাণু সার কি, অর্থাৎ জীবাণু সার বলছি আমরা কাকে, অণুজীব সার বা জৈব সারকে আমরা বলছি জীবাণু সার। মালচিং কি, মালচিং বা জাবড়াবো যেটাকে আমরা কম্পোস্ট বলছি, ঠিক বা খামারজাত সার আমরা বলে থাকি। অর্থাৎ জমিতে যদি ফসল সংগ্রহ করার পর আমরা এই ফাঁকা জমিতে যদি ফসলের উচ্ছিষ্টাংশ যদি আমরা যদি ফেলে রেখে দিই, তাহলে কি হতে পারে, মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে, যার ফলে মাটির থেকে পানি শুকিয়ে যাবে না, ভূমি ক্ষয় হওয়ার সম্ভাবনা কম থাকবে, মাটির কণাগুলো কি হতে পারবে না, বিচ্যুত হতে পারবে না। এই বিষয়টিকে বলা হচ্ছে মালচিং। আমরা কি পেয়েছি, অম্লবান সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে এসেছি, সবুজ সার সম্পর্কে জেনেছি, আমরা খামারজাত সার সম্পর্কে জেনেছি, ভার্মি কম্পোস্ট সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা একটু দেখব এই পরিচ্ছেদ থেকে কি কি অনুধাবন প্রশ্ন রয়েছে। আমরা একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখি, এই পরিচ্ছেদ থেকে অনেকগুলো অনুধাবন প্রশ্ন পরীক্ষায় এসেছে। খেয়াল করে দেখো, প্রায় 7টি অনুধাবন প্রশ্ন এসেছে। জৈব পদার্থ কিভাবে মাটির ভৌত গুণাবলী উন্নত করে, সবুজ সার বলতে কি বোঝো, নিরপেক্ষ মাটি বলতে কি বোঝো, মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা করো, জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন ব্যাখ্যা করো, মাটির পিএইচ জানা প্রয়োজন কেন ব্যাখ্যা করো, সবুজ সার হিসেবে ধরেন উপযোগী কেন। এই বিষয়টি আমরা এখান থেকে আজকের আলোচনা থেকে এই অংশগুলো আমরা মোটামুটি জানার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা, এবার আমরা একটু দেখব এই পরিচ্ছেদ থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন এসেছে। খেয়াল করে দেখো,
মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভর করে? মাটির উর্বরতা, মাটির ক্ষারত্বের তীব্রতা, মাটির অম্লত্বের তীব্রতা, মাটির উৎপাদন ক্ষমতা। উত্তর মাটির অম্লত্বের তীব্রতা। অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? অবশ্যই 3 ভাগে। আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 12টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আরো যে প্রশ্নটি রয়েছে, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? দোআঁশ বেলে, দোআঁশ, পলি, এঁটেল। অবশ্যই এঁটেল মাটি, যেহেতু তার কণার পরিমাণ খুব ছোট। যদি কোনো মাটির প্রায় 50 ভাগ বালি এবং 50 ভাগ পলি ও কর্দম কণা থাকে তবে তাকে কি মাটি বলে? দোআঁশ বেলে, দোআঁশ, বেলে এঁটেল, পলি এঁটেল, বেলে এঁটেল। শিক্ষার্থীরা, এই যে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখেছি এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা সর্বশেষ যে প্রশ্নটি দেখেছি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই পরিমাণটি যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তুমি এই উত্তরটি করতে পারবে না। শিক্ষার্থীরা, আমরা আলোচনার একবারই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই আলোচনাটি তোমরা খুব ভালোভাবে দেখবে, তারপর তোমাদের পাঠ্য বই থেকে তোমরা একটু জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। তারপরও তোমরা যদি আলোচনাটি বুঝতে না পারো বা তোমাদের বুঝতে যদি খুব বেশি একটু কষ্ট হয়ে থাকে তাহলে তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বিষয় শিক্ষক তোমাদের সেই অংশটুকু খুব সহজে এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।